প্রথমেই বলি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, অল বাটন ক্লিক করে রাখো, যাতে তোমাদের নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাও। চলো এবার আরম্ভ করি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি। এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের গীতি কবিতা, যাকে ইংরেজিতে বলে সনেট জাতীয় কবিতা। তাহলে তোমরা মনে রাখবে এটি একটি গীতি কবিতা। তোমরা কবিতাটি পড়ার সময় একটু খেয়াল করে দেখবে শেষ অক্ষরগুলির মধ্যে কেমন মিল আছে। যেমন সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, স্বাদ আর পরমাদ, অথবা প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, বসে আর খসে। কবিতাটি 1862 খ্রিস্টাব্দে কবি ফ্রান্সে যাওয়ার পথে রচনা করেন। কবির বন্ধু গৌর বসাককে লেখা একটি চিঠিতে উল্লেখ আছে। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। 1873 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন। 1843 খ্রিস্টাব্দে বিলেতে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন থেকে মাইকেল নামধারী হন। 1873 নামধারী হন। তিনি দুটি ইংরেজি গ্রন্থ রচনা করেন, দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অব দ্য পাস্ট। কলকাতায় ফিরে শর্মিষ্ঠা ও কৃষ্ণকুমারী নামে দুটি নাটক রচনা করেন। মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা, ব্রজঙ্গনা, তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেন। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ দুটি প্রহসন রচনা করেন। এছাড়া সনের জাতীয় কবিতা চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন। 1873 খ্রিস্টাব্দে মহাকবির মহাপ্রয়াণ ঘটে। কবি মাত্র 1859 থেকে 1866 মোট 7 বছর সাহিত্য সাধনা করে বাংলা সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ করেছেন। তাই কবিকে অনেকে সাহিত্যে ধূমকেতু বলে অভিহিত করেছেন। তবে এর মধ্যে কয়েকটা ঘটনা বলে রাখি। কবি মাইকেল মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। কারণ তাকে অল্প বয়স থেকেই ইংরেজি কবি হওয়ার বাসনা পেয়ে বসেছিল। তাই তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি, মিল্টন, এইসব ইংরেজি কবিদের সমসাময়িক হতে চেয়েছিলেন, সমান হতে চেয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। বিলেতে গেলেন কেন? কারণ আমাদের ভারতবর্ষ তখন ইংরেজ শাসনাধীন। তাই ইংরেজ শাসনাধীন অবস্থায় যদি ইংরেজি কবি না হন তাহলে ইংরেজি সাহিত্য সাধনায় তিনি খ্যাতি লাভ করতে পারবেন না। তখনকার সময় এটাই ছিল মূল কথা। তাই তিনি বিলেতে গিয়েছিলেন। যাক, বিলেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থা হয়ে যায় যে তার সংসার চালানোর মতো অবস্থা থাকেনি। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে একটা চিঠি লিখেন তাকে সাহায্যের জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাকে সাহায্য করেন, তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহযোগিতায় তিনি দেশে ফিরে আসেন 1857 খ্রিস্টাব্দ নাগাদ। তারপরেই তিনি 1859 খ্রিস্টাব্দ থেকে সাহিত্য সাধনা আরম্ভ করেন। প্রথমেই লিখেছিলেন শর্মিষ্ঠা নামক একটি নাটক। এই হচ্ছে মোটামুটি মাইকেল মধুসূদন দত্তের জীবনী। তারপরে তিনি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ হয়ে আছেন। চলো আজ আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। আগেই বলেছি এটি গীতি কবিতা বা সনজাতি কবিতা। তোমরা এগুলো মনে রাখবে, কারণ এই ভিডিওটির পরেই আমি একটা মূল্যায়ন তোমাদের নেব পরের ভিডিওতেই। তোমরা খাতাপত্র রেডি থাকবে সেই ভিডিওটা দেখার আগেই, কারণ এখান থেকে সেই প্রশ্নগুলো হবে এবং ভালো করে তোমরা এটা দেখবে এবং শুনবে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে
মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। অমিত্রাক্ষর ছন্দের প্রথম সৃষ্টিকার, অমিত্রাক্ষর ছন্দ প্রথম তিনি সৃষ্টি করেছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য, যিনি এখনও অমর সৃষ্টি হয়ে আছে। আর তার প্রথম সৃষ্টি মানে তিনি প্রথম লিখেছিলেন শর্মিষ্ঠা নাটক। বঙ্গভূমির প্রতি কবিতাটিতে মাইকেল মধুসূদন দত্তের প্রথমে লেখা আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। বাইরনের একটি উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন আমার জন্মভূমি শুভ রাত্রি। কবিতা শুরুতেই তিনি লিখেছেন রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকোনাদে। অর্থাৎ কবি এই বাংলা সাহিত্যকে তথা বঙ্গভূমিকে অবহেলা করে ইংরেজি সাহিত্য সাধনা করতে গিয়েছিলেন। সেই কারণে তিনি বঙ্গভূমির কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা ভিক্ষা চাইছেন। তিনি বলছেন রেখো মা দাসেরে মনে, তুমি এই দাসকে তুমি মনে রেখো, তোমার পায়েতে আমি মিনতি করছি, যে তোমাকে আমি মিনতি করে বলছি তুমি এই ভৃত্য, দাস মানে ভৃত্য বা চাকর, এই দাসকে তুমি মনে রেখো। সাধিতে মনের স্বাদ, আমার মনের স্বাদ পূরণ করার জন্য আমি ইংল্যান্ডে চলে গিয়েছিলাম, মনের স্বাদ পূরণ করার জন্য বিদেশি সাহিত্য করছিলাম, বিদেশি সাহিত্য নিয়ে আমি পড়েছিলাম। কিন্তু ঘটে যদি পরমাদ, পরমাদ শব্দটা হচ্ছে প্রমাদ অর্থাৎ মৃত্যু, যদি দেহটা শেষ হয়ে যায়, তাই তোমার আমি সাহিত্য সাধনা করছি। মধুহীন করো না গো তব মন কোকোনদে, মধুহীন করতে বারণ করছে। মধুহীন শব্দটা এখানে দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। মধুহীন মানে যে ফুলেতে মধু নেই সেই তার কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে মধুহীন মানে মধু শেষ, মানে কবি মধুসূদনের দত্তের কথা বলা হচ্ছে। মধুহীন করো না গো তব মন কোকোনদে, তোমার মন থেকে এই মধুহীন করো না গো। এখানে বলে রাখি কোকোনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। তাহলে নীল রঙের পদ্মের নাম কি? ইন্দিবর। সাদা রঙের পদ্মের নাম কি? পুণ্ডরিক। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যা পড়লাম, মা যেন চিরদাস কবিকে মনে রাখেন, বঙ্গভূমির প্রতি কবির এই মিনতি। মনের ইচ্ছা পূরণ করতে যদি কোনো ভুল ঘটে থাকে, তবুও মা তথা বঙ্গমাতা যেন তার লাল পদ্মের মতো মনকে মধুহীন না করেন। প্রবাসে দৈবের বসে জীব দ্বারা যদি ঘষে, প্রবাসে মানে বিদেশে, দৈবের বসে মানে ভাগ্য, ভাগ্যের বসে যদি জীব তারা যদি খসে, জীব মানে কি? দেহ রূপ তারা মানে প্রাণটা যদি চলে যায়, এ দেহ আকাশ হতে, দেহরূপ আকাশ থেকে, আকাশরূপ দেহরূপ আকাশ থেকে এই তারাটা প্রাণটা যদি খসে যায়, খেদ নাই তাতে আমার কোনো খেদ থাকেনি। আমি যদি প্রবাসে মানে বিদেশে থাকাকালীন সময়ে আমার যদি জীব দ্বারা যদি খসে যায়, তাহলেও তাতে আমার কোনো খেদ নেই। কারণটা কি? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কারণ জন্মালেই মরতে হবে, অমর কেউ কখনোই নয়, জীব মাত্রেই মরবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। চিরস্থায়ী কবে নীর, হাই রে জীবন নদে। কেউ কি শুনেছে এই জীবন রূপ নদীতে কেউ চিরস্থির আছে? এটা কেউ শুনেনি। তাহলে বিদেশে দৈবের বা ভাগ্যের কারণে যদি কবির জীবন তারা খসে পড়ে দেহের আকাশ থেকে, তাতে কবির কোনো খেদ বা দুঃখ নেই। কারণ কবি জানেন জন্ম নিলে মরতে একদিন হবেই, কেউ কোথাও অমর নয়। নদীতে যেমন জল কখনো স্থির থাকে না, তেমনি জীবন নদীতেও প্রাণ স্থির নয়। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে। সমন মানে হচ্ছে যম, অর্থাৎ মৃত্যুকে তুমি যদি মনে রাখো, তাহলে আমি মৃত্যুকেও ভয় পাই না। মক্ষিকাও গলে না গো, মক্ষিকা হচ্ছে মাছি, পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা যদি অমৃত হ্রদে পড়ে যায়, তাতেও তার কিন্তু মৃত্যু ঘটে। তাহলে কবি কি বলছেন? কিন্তু মা যদি কবিকে মনে রাখেন, তাহলে কবি মৃত্যুকেও ভয় পান না। কারণ অমরতা দানকারী অমৃতে যদি মাছি গিয়ে পড়ে, তবে সে অমর হয় না, তারও মৃত্যু হয়। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। আমাদের সমাজে
কারা ধন্য, কাদেরকে আমরা মনে রাখি, কাদেরকে? নরকুল মানে মানুষ, মানব সমাজকে বলাচ্ছে। সেই মানব সমাজের মধ্যে যে মানুষ মানব রূপ মন্দিরে, মানুষের মনের মন্দিরে চিরঅধিষ্ঠিত, অর্থাৎ তার কর্মের মধ্য দিয়ে, তার কর্ম যদি ভালো হয়, তার কর্মের মধ্য দিয়ে সবার কাছে প্রিয় হতে পারে, তবেই সব লোক তাকে মনে রাখে। তার মনের মন্দিরে সেবে সর্বজন, তার মনের মন্দিরে সবসময় সে উদিত থাকে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণদেব, এনাদের কর্ম দিয়ে, বিবেকানন্দ এনাদের কর্ম দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন তারা আমাদের মনের মধ্যে সবসময় জাগরুক। কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে? আমার কোনো গুণ নাই যে তোমার কাছে আমি দেবো। তাহলে কবি বলছেন মানব সমাজে সেই ধন্য যাকে মানুষ কখনো ভোলে না, মনের মন্দিরে চিরকালের আসন দিয়ে ধরে রাখে। কিন্তু কবির এমন কোন গুণ আছে যে দেশমায়ের কাছে মৃত্যুর বা অমরতার দাবি করতে পারেন? হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। শ্যামা মা কালীর কথা বলা হচ্ছে। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। সুবর দে শব্দের অর্থ শুভ বর দেন যিনি, অর্থাৎ শুভর দে, তুমি শুভ বর দাও। শ্যামা মাকে বলছে, মা তুমি তো শুভ জন্ম দাও, জন্ম দিয়ে তুমি দয়া করে একটা সুন্দর বর দাও যেন আমি অমর হয়ে থাকতে পারি। তাহলে কবি বলছেন তবে শ্যামা জন্মদাত্রী যদি তাকে দয়া করেন, ভুল বা দোষ গুণ বলে ধরে নেন, ভুল বা দোষকে গুণ বলে ধরে নেন, তাহলে তিনি সুরদাত্রী বলে কবিকে অমরতা বর দান করতে পারেন। তিনি অমরতার দান চাচ্ছেন বঙ্গভূমির কাছে। ফুটি যেন স্থিতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরসে, তামরস কি বসন্তে কি শরদে। তামরস শব্দের অর্থ পদ্মফুল, অর্থাৎ কবি যেন স্মৃতিজলে ফুটে থাকেন মধুমাখা পদ্মের মতো, বসন্তে কিংবা শরতে। ভিডিওটি কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো না খারাপ লাগলো। আর যদি আর কিছু জানার থাকে তাহলেও তোমরা জানাবে, চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও তৈরি করতে। শেষে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবে না। এরপর থেকে সপ্তাহে একটি করে ভিডিও, সপ্তম শ্রেণীর জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুভরাত্রি, নমস্কার।